আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার উইথ শরীফ স্যার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা টেন্সের ধারাবাহিক আলোচনায় ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমি টেন্সের অন্যান্য প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ অবিরামভাবে চলিতে থাকিবে, করিতে থাকিবে, হইতে থাকিবে ইত্যাদি বোঝায়, তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান, আর যেই কাজটা ভবিষ্যৎকালে চলমান থাকবে সেই ক্ষেত্রে আমরা বলবো চলিতে থাকিবে, করিতে থাকিবে, হইতে থাকিবে। এমন যদি বোঝায় তাহলে সেই সময়টাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। Future continuous tense denotes to an ongoing action which will happen in the future. অর্থাৎ future continuous tense একটা চলমান কাজকে নির্দেশ করে যেটা ভবিষ্যৎকালে ঘটবে। ভবিষ্যৎকালে ঘটবে কিন্তু চলমান থাকবে, এমন সময়টাকে আমরা বলি future continuous tense। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা সুস্পষ্ট করতে পারি। যেমন আমি কবিতাটি লিখতে থাকব, এখানে আমার কাজটি হচ্ছে লেখা। আর যখন আমি বলবো আমি কবিতাটি লিখব, সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আর যখন বলবো লিখতে থাকবো, তখন সেটা বোঝা যাবে ওই অবস্থায় আমার লেখা চলমান থাকবে, অর্থাৎ আমার কাজটি অবিরামভাবে চলিতে থাকবে। সেই ক্ষেত্রে আমি কবিতাটি লিখতে থাকবো বললে বোঝা যাবে ভবিষ্যৎকালে আমার কাজটি চলতে থাকবে, সেই জন্য সেটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি হবে আই উইল বি রাইটিং দ্য পোয়েম। আরেকটি কাজ, যেমন তুমি কাজটি করতে থাকবে, এখানে যে কাজ করার যে কাজটি সেটি তোমার করা অবস্থায় তুমি থাকবে এমনটাই বোঝাচ্ছে, এবং ভবিষ্যৎকালে তুমি কাজের মধ্যে থাকবে এমনটা বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। আরেকটা উদাহরণ, যেমন তারা কেনাকাটা করতে যেতে থাকবে, অর্থাৎ তাদের যে যাওয়ার কাজটি, সেই যাওয়ার কাজটি চলমান থাকবে, সেই জন্য সেটাকে আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ দে উইল বি গোয়িং শপিং। এবার আমরা এই সেন্টেন্সগুলোকে কিভাবে বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে স্ট্রাকচার সম্পর্কে, অর্থাৎ স্ট্রাকচারটাই বলে দেবে এই সেন্টেন্সটা কোন টেন্সের। সুতরাং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট বসে, তারপর শ্যাল অথবা উইল বসবে, এবং এরপরে একটা বি বসবে অতিরিক্তভাবে। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র শ্যাল অথবা উইল বসে, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতিরিক্তভাবে একটা বি বসবে, এবং সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং অবজেক্ট বসবে। এই গঠনটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রত্যেকটা টেন্সের গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গঠন যদি ভালোভাবে মনে রাখা যায় তাহলে এই একটি গঠন দিয়ে লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করা যায়। আমি আবারও বলছি, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর শ্যাল অথবা উইল বসাবো, তারপরে বি বসাবো, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, তারপর অবজেক্ট এবং এক্সটেনশনও থাকতে পারে। যেমন একটা উদাহরণ দেখি, আমরা মেলায় যেতে থাকবো। এখানে আমরা মেলায় যেতে থাকবো সেন্টেন্সে প্রথমে আমরা ব্যবহার করব সাবজেক্ট। আমরা কখনোই বাংলা বাক্যের দিকে তাকাবো না। আমরা যেহেতু এটা ধরতে পেরেছি যে আমরা মেলায় যেতে থাকবো, সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সুতরাং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী আমাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনের শুরুতে থাকবে সাবজেক্ট, সুতরাং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা ইংরেজি হচ্ছে উই। তারপর সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসবে। তো উইর সাথে আমরা শ্যালও ব্যবহার করতে পারি, উইলের ব্যবহার করতে পারি, তবে বর্তমানে উইলের ব্যবহারই সবচেয়ে বেশি হয়। সেক্ষেত্রে উইল সব ক্ষেত্রে সকল পার্সনের সাথেই উইল ব্যবহৃত হয়, কিন্তু শ্যাল শুধুমাত্র আই এবং উই, অর্থাৎ ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা হয়। তো উই উইল, তারপর বসবে বি, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা এখান থেকে শুধুমাত্র বের করে নিয়ে আসবো এখানে ভার্ব কোনটা, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে যেতে থাকা, যাওয়া ইংরেজি হচ্ছে গো, সুতরাং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে গোয়িং, উই উইল বি গোয়িং। তারপর অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে সেটা হচ্ছে মেলায়, টু দ্য ফেয়ার, মেলা ইংরেজি হবে টু দ্য ফেয়ার। তাহলে আমরা মেলায় যেতে থাকবো,
এটা ইংরেজি হবে উই উইল বি গোয়িং টু দ্য ফেয়ার। আরেকটা উদাহরণ দেখি, যেমন তুমি অফিসে যেতে থাকবে। এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, ইংরেজি হচ্ছে ইউ, তারপর ইউর সাথে সবসময় উইল বসে, ইউ উইল, তারপর গঠন অনুযায়ী বি বসছে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এখানেও যাওয়া ভার্ব সেজন্য গোয়িং বসছে। আর অফিসে ইংরেজি হবে টু দ্য অফিস। হ্যাঁ, তুমি অফিসে যেতে থাকবে, ইউ উইল বি গোয়িং টু দ্য অফিস। সে তোমাকে সাহায্য করতে থাকবে। এখানে সাবজেক্ট হচ্ছে সে ইংরেজি হচ্ছে হি, তারপর হি এর সাথে উইল বসবে, হি উইল, গঠন অনুযায়ী বি, আমরা বি বসালাম। তারপর আসবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে ভার্ব হচ্ছে সাহায্য করা, সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প, সুতরাং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে হেল্পিং। এখানে তোমাকে, এটা হচ্ছে অবজেক্ট, ইংরেজি হবে ইউ। ইউটা সাবজেক্ট হিসাবেও বসতে পারে, অবজেক্ট হিসাবেও বসতে পারে, দুইটা দুই রকম, কিন্তু এখানে ইউটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম না। আমরা এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেই গঠন নিয়ে আলোচনা করব। আমরা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্সে এই বিষয়গুলো আলোচনা করেছি যে সকল প্রকার নেগেটিভ সেন্টেন্সে আসলে মূলত সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা বসে সেই অক্সিলারি ভার্বের সাথে একটা নট যোগ করে দিলেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। এই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর উইল নট অথবা ওন্ট আমরা ব্যবহার করতে পারি, তারপর বি বসবে, তারপর সিম্পল ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তার সাথে আইএনজি যোগ করব, তারপরে আমরা অবজেক্টটা বসাবো। যেমন আমরা মেলায় যেতে থাকবো না, যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ যখন হবে তখন কাজটা চলমান কিন্তু না বোধক অর্থ আসবে, আমরা মেলায় যেতে থাকবো না। এখানে সাবজেক্ট হচ্ছে আমরা ইংরেজি হচ্ছে উই, গঠন অনুযায়ী উইল নট অথবা ওন্ট আমরা ব্যবহার করতে পারি, এখানে আমরা উইল নট ব্যবহার করেছি, উই উইল নট, তারপর বি বসছে গঠন অনুযায়ী বি, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে যাওয়াটা হচ্ছে কাজ, গো এর সাথে আইএনজি যোগ হচ্ছে গোয়িং, আর মেলা ইংরেজি হচ্ছে টু দ্য ফেয়ার। হ্যাঁ, আমরা মেলায় যেতে থাকবো না, ইংরেজিটা হবে উই উইল নট বি গোয়িং টু দ্য ফেয়ার। তুমি অফিসে যেতে থাকবে না, ইউ ওন্ট বি গোয়িং টু দ্য অফিস। হ্যাঁ, এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, ইংরেজি হচ্ছে ইউ, সেন্টেন্সের গঠন অনুযায়ী উইল নট বা ওন্ট ব্যবহার করা যেতে পারে, ওন্ট, তারপর গঠন অনুযায়ী বি বসেছে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন বসানো হয়েছে। হ্যাঁ, তারপর আমরা আরেকটা উদাহরণে দেখি, সে তোমাকে সাহায্য করতে থাকবে না। এখানে সাবজেক্ট হচ্ছে হি, গঠন অনুযায়ী উইল নট বা ওন্ট ব্যবহার করতে হবে, হি উইল নট অথবা হি ওন্ট, তারপর গঠন অনুযায়ী বি বসবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প, হেল্পের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তারপর তোমাকে হচ্ছে অবজেক্ট, এখানে ইউটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সে তোমাকে সাহায্য করতে থাকবে না, হি উইল নট অথবা হি ওন্ট বি হেল্পিং ইউ। আশা করি আপনারা খুব সহজেই এরকম ভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন এবং নিজে নিজে আরো চর্চা করবেন। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় আমাদেরকে একটা নিয়ম খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় সাবজেক্টের আগে সেই অক্সিলারি ভার্বটাকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে পজিটিভ স্ট্রাকচারটি আছে সেই পজিটিভ স্ট্রাকচারে সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা বসে আমরা কেবলমাত্র সেই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে যাব, তাহলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, আর বাকি সবকিছু একই রকম ভাবে থাকবে। যেমন এখানে সাবজেক্টের আগে উইল বসেছে অথবা শ্যাল বসাতে পারি, তারপর সাবজেক্ট বসেছে, তারপর বি বসেছে, সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট, তারপর নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। এই চিহ্নটা অবশ্যই আমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করলে আমরা অবশ্যই সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। যেমন আমরা কি মেলায় যেতে থাকবো, এখানে আমরা গঠন অনুযায়ী প্রথমে আমরা বাংলা বাক্যের দিকে তাকাবো না, আমরা শুধুমাত্র আমাদের গঠনের দিকে থাকবো। আমরা এটা খেয়াল করব যে এটা কোন সেন্টেন্স এবং সেই সেন্টেন্সের গঠনটা কি। এটা যেহেতু মেলায় যেতে থাকবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ইন্টারোগেটিভ, সুতরাং আমরা এই গঠন অনুযায়ী আমরা বাংলা বাক্যটাকে ইংরেজিতে রূপান্তর করব। এক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে উইল বসছে, তারপর সাবজেক্ট হচ্ছে আমরা ইংরেজি হচ্ছে উই,
তারপরে হচ্ছে বি, বি বসছে, সিম্পল ফর্ম অফ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে যাওয়াটা হচ্ছে ভার্ব, গো, গো এর সাথে আইএনজি যোগ করা হয়েছে গোয়িং, আর মেলা ইংরেজি হচ্ছে টু দ্য ফেয়ার। হ্যাঁ, তো আমরা কি মেলায় যেতে থাকবো? উইল উই বি গোয়িং টু দ্য ফেয়ার? তুমি কি অফিসে যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং টু দ্য অফিস? এখানে গঠন অনুযায়ী সেন্টেন্সের শুরুতে উইল বসছে, তারপর সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি ইংরেজি হচ্ছে ইউ, তারপর বি, গঠন অনুযায়ী বি বসেছে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে যাওয়াটা হচ্ছে কাজ, গো, গো এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, এবং অফিসে টু দ্য অফিস। সে কি তোমাকে সাহায্য করতে থাকবে? উইল হি বি হেল্পিং ইউ? এখানে একই রকম ভাবে আশা করি আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারছেন যে উপরের যে গঠনটা আছে সেই গঠন অনুযায়ী আমরা ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি বাক্যগুলো তৈরি করেছি এবং ইংরেজি থেকে বাংলা একই রকম ভাবে অনুবাদ করতে পারবো। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একই সাথে কিভাবে নাবোধক হয় এবং প্রশ্নবোধক হয়। এরকম নাবোধক প্রশ্নবোধক বাক্য গঠনের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসবো এবং সাবজেক্টের পরে একটি নট বসিয়ে দেবো, তাহলেই সেটি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যে আমরা আরেকটা উপায়ে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। এই নটকে আমরা উইলের সাথে একসাথে বসিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে উইল নটকে আমরা সংক্ষিপ্ত আকারে ওন্ট হিসেবে ব্যবহার করব। WON অ্যাপোস্ট্রফি দিয়ে একটা টি ব্যবহার করতে হবে। উইল প্লাস নটকে সংক্ষেপে ওন্ট বলা হয়। আমরা সেরকম ভাবেও নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আর বাকি গঠনটা ঠিক আগের মতোই। যেমন আমরা কি মেলায় যেতে থাকবো না? এখানে এই যে সেন্টেন্সটা একই সাথে প্রশ্নবোধক আবার একই সাথে নাবোধক, এই ক্ষেত্রে আমাদেরকে এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী ইংরেজিতে অনুবাদ করতে হবে। এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে উইল বসবে, উইল বসাইলাম, তারপর সাবজেক্ট বসছে, আমরা এখানে উই ব্যবহার করেছি, তারপর নট, এখানে নট বসেছে, তারপর বি, বি বসেছে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে যাওয়াটা হচ্ছে কাজ, গো, গো এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, তারপর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন বসতে পারে, মেলায় এটা হচ্ছে টু দ্য ফেয়ার, তারপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন, শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে এই প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করা হয়। আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন তুমি কি অফিসে যেতে থাকবে না? এই ক্ষেত্রে আমি যেটা আগে বলেছিলাম যে উইলের সাথে নট আমরা আলাদাভাবেও লিখতে পারি। যদি আলাদাভাবে লিখি তাহলে সাবজেক্টের পরে নট বসাতে হবে, আর যদি নটকে আমরা উইলের সাথে ব্যবহার করতে চাই তাহলে এরকম ভাবে একসাথে হয়ে যাবে, ওন্ট ইউ। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সাবজেক্টের আগে কিন্তু উইল নট লেখাটা বাঞ্ছনীয় নয়। সেই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আকারে ব্রিফ ফর্মে সেটা লিখবো, ওন্ট ইউ। সাবজেক্ট বসেছে, তারপর গঠন অনুযায়ী বি বসেছে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। তুমি কি অফিসে যেতে থাকবে না? ওন্ট ইউ বি গোয়িং টু দ্য অফিস? সে কি তোমাকে সাহায্য করতে থাকবে না? এই ক্ষেত্রেও আমরা ওন্ট ব্যবহার করা হয়েছে, সাবজেক্ট হচ্ছে হি, তারপর বি বসেছে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তারপর অবজেক্ট তোমাকে ইউ ব্যবহার করা হয়েছে এবং সবশেষে সেই নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করা হয়েছে। তো এরকম ভাবে আমরা খুব সহজেই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এবং আমরা যখন কারোর সাথে কথা বলি আমরা এই ধরনের অনেক বাক্যই আমরা ব্যবহার করে থাকি। সুতরাং আমরা অনেক বেশি প্র্যাকটিস করব, তাহলে এই বিষয়টা আমাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। এইবার আমরা কিছু বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে রূপান্তর করার চেষ্টা করব। আমরা প্রথমে ধরবো যে এটা কোন সেন্টেন্স, তারপর সেটাকে আমরা সেই টেন্সের গঠন অনুযায়ী সেটাকে আমরা ইংরেজিতে রূপান্তর করব। যেমন আমি ভাত খাইতে থাকবো, এখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিছু বাংলা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা চেষ্টা করবেন সেগুলো নিজে নিজে ইংরেজিটা বলার জন্য। আমি ভাত খাইতে থাকিব, এখানে সাবজেক্ট, আমি প্রথমটা একটু ব্যাখ্যা করছি। সাবজেক্ট হচ্ছে আই, আমরা জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসাতে হবে, সুতরাং সাবজেক্ট হচ্ছে আই মানে আমি, তারপর হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি, আই এর সাথে আমরা শ্যাল বিও ব্যবহার করতে পারি অথবা উইল বি ব্যবহার করতে পারি, তাহলে আই শ্যাল বি, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে খাওয়াটা হচ্ছে কাজ,
খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের সাথে আইএনজি যোগ করলে ইটিং, তারপর অবজেক্ট হচ্ছে ভাত, ইটিং রাইস। সুতরাং এটা হবে আই শ্যাল বি ইটিং রাইস। আমি ভাত খাইতে থাকিব না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আমরা জানি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বের পরে একটি নট বসিয়ে দিলেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সুতরাং আমি ভাত খাইতে থাকিব না, এটার নেগেটিভ সেন্টেন্সের ইংরেজিটা হবে আই শ্যাল নট বি ইটিং রাইস। আমি কি ভাত খাইতে থাকিব, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন থেকে এসেছে। সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে গেলেই সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। সুতরাং আমি কি ভাত খাইতে থাকিব, এটা হয়ে যাবে শ্যাল আই বি ইটিং রাইস। আমি কি ভাত খাইতে থাকিব না, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা যে চারটি গঠন নিয়ে আলোচনা করেছি সেখানে প্রত্যেকটারই একটি করে উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের অনেক সুবিধা হয় অ্যাট এ গ্লান্সে চারটি গঠনকে বোঝা। এখানে যে উদাহরণটি দেওয়া আছে আমি কি ভাত খাইতে থাকিব না, এখানে একই সাথে বাক্যটি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভের গঠন নিয়ে আলোচনা করব। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্ব বসাবো আর সাবজেক্টের পরে আমরা একটা নট বসাবো, অথবা অক্সিলারি ভার্বের সাথেও আমরা একসাথে নট বসিয়ে বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে বাক্যটি হবে শ্যাল আই নট বি ইটিং রাইস। আমরা আরো কিছু উদাহরণ দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আমি বইটি পড়িতে থাকব। আমি আশা করি আমি কিছু সময় আপনাদেরকে দিব, আপনারা সেই সময়ের মধ্যে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করার চেষ্টা করবেন। I shall be reading the book. আমি গান গাইতে থাকিব। I shall be singing the song. তারা ফুটবল খেলিতে থাকিবে। They will be playing football. সে কাজটি করিতে থাকিবে। He will be doing the work. তুমি বা তোমরা স্কুলে যাইতে থাকিবে। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, লেখার ক্ষেত্রে টাইপে ভুল হয়ে গেছে। এখানে ইউ হবে, ইউ উইল বি গোয়িং টু স্কুল, ভুলবশত দেয়া হয়েছে। আপনারা এখানে ইউ ব্যবহার করবেন। ইউ উইল বি গোয়িং টু স্কুল। তিনি অফিসে যাইতে থাকিবেন। হি উইল বি গোয়িং টু অফিস। আশা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স আপনাদের বেশ ভালোভাবে আয়ত্তে এসেছে। আরো বারবার সেই ভিডিওগুলো দেখবেন এবং বারবার অনুশীলন করার চেষ্টা করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন ইংরেজি গ্রামার আপনার জন্য তত বেশি সহজ হবে, এবং আপনি যদি টেন্সকে ভালোভাবে আত্মস্থ করতে পারেন তাহলে আপনি অনর্গল ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন আমি বিশ্বাস করি, এবং টেন্স আপনাকে বলে দিবে যে কোন কথাটা কিভাবে বলতে হবে। এই জন্য আমরা যে 12 প্রকারের টেন্স আছে সেই 12 প্রকারের টেন্সের প্রত্যেকটির সংজ্ঞা এবং গঠন এবং কিছু উদাহরণ আমরা আত্মস্থ করে ফেলবো। উদাহরণ আমি মুখস্থ করতে বলবো না, সেগুলো যদি আপনি আত্মস্থ করে মনের মধ্যে রেখে দেন, তারপর একই স্ট্রাকচার দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি ইংরেজিতে সকল ধরনের কথা বলতে পারবেন। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম ইংলিশ গ্রামার উইথ শরীফ স্যার। চ্যানেলটি সবাইকে ভিজিট করার অনুরোধ জানিয়ে আজকের এখানে শেষ করছি। ভিডিওটি ধৈর্য সহ দেখার জন্য সবাইকে অসংখ্য